আসসালামু আলাইকুম। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ আরফান উদ্দিন, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর। আজ আমরা বিএড অনার্সের অষ্টম সেমিস্টারের এনভায়রনমেন্ট এডুকেশন ইউনিট 3-র বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা বলতে পারবে, জীববৈচিত্র্য কী তা বলতে পারবে, জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করতে পারবে, বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য বর্ণনা করতে পারবে, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বিশ্লেষণ করতে পারবে। স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ, তোমরা দেখে একটু চিন্তা করে বলো তো ছবিতে কি কি বোঝাচ্ছে। বাম পাশের উপরের ছবিতে একটা চিল পাখি আছে, নিচেরটায় একটা ব্যাঙের ছবি আছে, ডান পাশে উপরের ছবিতে দুটো হাতির ছবি আছে এবং নিচের ছবিতে অনেকগুলো জলজ প্রাণীর ছবি আছে। এ থেকে আমরা কি অনুভব করতে পারি তাকে তোমরা বলতে পারবে? নিশ্চয় বুঝতে পেরেছ। একটা হচ্ছে খেচর জাতীয় পাখি চিল, আর একটা হচ্ছে ব্যাঙ, জলে এবং স্থলে উভয়ই থাকে। আর ডান পাশের উপরের ছবিটা হাতি, এটা স্থলভাগে থাকে। আর মৎস্য বা পানিতে বাস করা নিচের ছবিটাতে সব প্রাণীগুলো দেখা যাচ্ছে। এ থেকে আমরা ধারণা করতে পারি যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব নিশ্চয় বুঝতে পেরেছ, জীববৈচিত্র্য। তোমরা কি বলতে পারো জীববৈচিত্র্য কি? নিশ্চয় বলতে পারবে। আমি একটু বলে দিই। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণী ও উদ্ভিদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটি হচ্ছে জীববৈচিত্র্য। আমরা যদি আর একটু ব্যাখ্যা করে বলি তাহলে দেখা যায় যে এইসব বৈচিত্র্যের মধ্যে জীবের দেহের গঠন, বসতি নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযান বা মাইগ্রেশন সহ আরও অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্য স্পষ্ট। প্রত্যেক প্রাণী নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে অন্য প্রাণীর থেকে আলাদা। পৃথিবীর বিচিত্র পরিবেশের দৃশ্য ও অদৃশ্যমান অসংখ্য প্রাণী বিচরণ করছে। কেউ দল বেঁধে চলে, কেউ অতল সমুদ্রে, কেউ মাঝ সমুদ্রে, কেউ সমুদ্রপৃষ্ঠে সাঁতার কেটে চলে, কেউ দ্রুত চলে, কেউ বা মন্থর গতিতে মাটির উপরে হেঁটে বেড়াচ্ছে। কোনো কোনো প্রাণী গাছের ডালে দোল খাচ্ছে, কেউ ঝাঁক বেঁধে ঝাঁকে ঝাঁকে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, আবার কেউ এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখাই যায় না। এদের কেউ তৃণভোজী, অন্যরা মাংসাশী বা সর্বভোজী কিংবা পরজীবী। নিশ্চয় জীববৈচিত্র্য কি বুঝতে পেরেছ?
জীববৈচিত্র্যকে তিনটি ভাগে বিভক্ত করা যায়। তার এক হলো জিনগত বৈচিত্র্য, দুই প্রজাতিগত বৈচিত্র্য, তিন বাস্তুসংস্থানগত বৈচিত্র্য। তাহলে কি বললাম আমরা? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুসংস্থানগত বৈচিত্র্য। এই ছবিগুলো দেখে কি বোঝা যায়? নিশ্চয় দুটো মানুষের ছবি, দুটো মানুষ এক নয়। আবার এই পাশে কিছু ছবি আছে আম, গম, ধান এবং আপেল। আমরা বিস্তারিত একটু জানতে চাই। এইগুলোকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য হচ্ছে ইংরেজিতে বলে জেনেটিক ডাইভার্সিটি। জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতন্ত্রের কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যর মধ্যে জিনগত উপাদানের মাত্রাকেই বোঝায়। একটি জীব প্রজাতির প্রত্যেক সদস্য জিনগতভাবে অন্য সদস্য থেকে পৃথক। জীবদেহের অবস্থিত জিনগুলোর মধ্যে সীমাহীন সম্মিলনের ফলে জিনগত বৈষম্যের সৃষ্টি হয়। এই কারণে সকল মানুষ হোমোসেপিয়ান্স নামক প্রজাতির সদস্য হলেও একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ দেহের আকৃতি, গায়ের ও চুলের রং ইত্যাদিতে পরস্পর আলাদা। যে ছবি দুটো দেখে বোঝা যাচ্ছে, কালো কুকরানো চুল, এটাকে আফ্রিকান কৃষ্ণাঙ্গ, আর ডান পাশে যে ফর্সা সাদা লোকটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ। প্রাণীকুলের মধ্যে প্রাণীকুলের মধ্যে এছাড়া উদ্ভিদকুল আছে। উদ্ভিদকুলের যেমন আম, ধান, আপেল, গম ইত্যাদির আকার, স্বাদ, ফুলের বর্ণ ও বীজের পার্থক্য ঘটে জিনগত মাত্রার বৈষম্যের কারণে। জিনগত বৈচিত্র্য নির্দিষ্ট একটি প্রজাতির সদস্য ভিত্তিক হয়। এই ধরনের বৈচিত্র্যকে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্টারসেপ্টিক ডাইভার্সিটিও বলা হয়। আমরা এতক্ষণ যা আলাপ করলাম সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য নিয়ে। এই ছবিটা দেখে তোমরা কি অনুভব করতে পারো? নিশ্চয় অনুভব করতে পারবে যে একটা প্রাণী তার বেশ একটা সার্কেলের মধ্যে বসবাস করে, একই জায়গা বসবাস করে, এমনও আছে। আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি তাহলে বলতে পারি যে এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, স্পেসিস ডাইভার্সিটি। জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। বিভিন্ন প্রজাতির সংখ্যা যা একটি নির্দিষ্ট সময় ও অঞ্চলে একসাথে বসবাস করে। এই একটি অঞ্চলে বসবাসের বাস্তুতান্ত্রিক সম্প্রদায় বা ইকোলজিক্যাল কমিউনিটি গড়ে তোলে, তাকে প্রজাতি বৈচিত্র্য বলা হয়। আমরা যদি বলি যে প্রজাতি বৈচিত্র্য ভাইরাস সহ বিভিন্ন পৃথিবীর সকল প্রজাতির জীব অন্তর্ভুক্ত। পৃথিবীর সবখানে একই ধরনের জীব বসবাস করে না, বরং কিছু অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জনগোষ্ঠী পপুলেশন অন্যান্য জনগোষ্ঠী অপেক্ষা বেশি দেখা যায়। যেসব অঞ্চলে পুষ্টি ও আবহাওয়াগত উপাদানসমূহ যেমন মাঝারি তাপমাত্রা, পর্যাপ্ত আলো ও বৃষ্টিপাত ইত্যাদি, সেসব অঞ্চলে জীববৈচিত্র্যের সমাহার থাকে অনেক বেশি। এ কারণে মরু ও মেরু অঞ্চলের চেয়ে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জীববৈচিত্র্যের মাত্রা বেশি। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সেই অঞ্চলে সাধারণভাবে জীববৈচিত্র্যের হটস্পট হিসাবে পরিচিত। আমরা ছবিগুলো দেখে আরেকটু অনুভব করতে পারি যে অরিজিন প্রথম স্তরটা, দ্বিতীয় স্তরের পপুলেশন এখানে একই জাতীয়
প্রাণীকুলের অবস্থান আছে, কিন্তু কমিউনিটি যেখানে, সেখানে দেখা যাচ্ছে যে উদ্ভিদকুল আছে, প্রাণীকুল আছে, এবং এই প্রাণীকুলের মধ্যে আবার পক্ষী জাতীয় আছে, কিছু আছে মাংসাশী, কিছু আছে তৃণভোজী। ক্রমান্বয়ে ইকোলজিক্যাল সিস্টেমে যেটা যাচ্ছে সেটাতে দেখা যায় যে সবগুলোরই একই জায়গায় অবস্থান আছে, তারা মিলেমিশে একই অঞ্চলে বসবাস করছে। সবগুলো মিলে আমরা বলবো যে এটা বায়োস্ফিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই ছবি দুটো দেখে নিশ্চয়ই অনুভব করতে পারছো যে সূর্যের তাপ, সমুদ্র, উদ্ভিদ, পাহাড়, পর্বত, মানুষ ইত্যাদি একই জায়গায় বসবাস করছে। এই বসবাসগুলোকে একটু বলতে পারি আমরা ইকোসিস্টেমের মধ্যে চলে আসছে। ইকোসিস্টেমকে আমরা বলতে পারি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোসিস্টেম ডাইভার্সিটি। বাস্তুতন্ত্র হচ্ছে একটি জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতি ও তাদের অজীবীয় ভৌত পরিবেশের মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা টেকসই পরিবেশ। প্রত্যেক বাস্তুতন্ত্র শক্তি ও পুষ্টি প্রবাহের মাধ্যমে সংযুক্ত থাকে। কোনো নির্দিষ্ট অঞ্চলে এক বা একাধিক বাস্তুতন্ত্র থাকতে পারে। অতএব বাস্তুতন্ত্র বৈচিত্র্য বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও পুষ্টিচক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকেও জিনগত ও প্রজাতিগত বোঝায় থাকে। পৃথিবীতে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, যেমন তৃণভূমি, বনভূমি, মরুভূমি, জলাভূমি ইত্যাদি। প্রত্যেক বাস্তুতন্ত্রে রয়েছে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের সমাবেশ। এখানে যদি আরেকটু বলা যায় যে যে স্থানেই হোক না কেন, যেখানে বসবাস বা আবহাওয়া অনুকূলে আছে, সেসব জায়গায় কিন্তু সব পক্ষীকুল বলি বা প্রাণীকুল বলি বা অণুজীব বলি, এই সবগুলোই মিলেমিশে একটা নির্দিষ্ট ছকের মধ্যে তারা অবস্থান করছে। স্থানীয় বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির উপস্থিতি এবং এদের মধ্যে গতিশীল মিথস্ক্রিয়া এক জটিল নেটওয়ার্কের প্রতিনিধিত্ব করে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এইভাবে লক্ষ বছর ধরে একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির পারস্পরিক ক্রিয়ার ফলে গড়ে ওঠে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমরা যেটুকু আলোচনা করছি তাতে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে জিনগত এবং প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক সিস্টেমের মধ্যে আমাদের এই জীববৈচিত্র্য অবস্থান করছে। এই ছবিটা দেখে কি তোমরা অনুভব করতে পারো? কে এটা বলতে পারো? নিশ্চয় বলতে পারবে। এইটা হচ্ছে অ্যারিস্টটলের ছবি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীদের এই ভিন্নতাকে লক্ষ্য করে প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখায় গড়ে তুলতে উদ্যোগী হন। এই জন্যই তাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। কখনো কখনো এমসিকিউ কোশ্চেনে এইসব প্রশ্ন কিন্তু আসতে পারে, তোমরা জেনে রেখো। আমরা দেখি পাঠ শেষে তোমরা কি কতটুকু অর্জন করতে পেরেছো সেটুকু একটু মূল্যায়ন করে দেখি। জীববৈচিত্র্য বলতে কি বুঝো? নিশ্চয় আমরা যে কথাগুলো বলেছি তোমরা নিশ্চয় উত্তর দিতে পারবে। বাস্তুতান্ত্রিক সম্প্রদায় কাকে বলে? প্রাণীবিজ্ঞানের জনককে? জীববৈচিত্র্যের হটস্পট কি? নিশ্চয় আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে। যাক, ভালো হয়েছে, বেশ সুন্দর। তোমাদের একটা বাড়ির কাজ থাকছে। বাড়ির কাজটা হলো কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট প্রজাতির জিনগত বৈচিত্র্যের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুন্দর থাকো, সুখী থাকো, নিরাপদে থাকো। নিতান্ত যদি ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা
অবশ্যই মাস্ক পরে যাবে। এই করোনা পরিস্থিতিতে তোমরা নিরাপদে থেকো। সবাইকে আবারও ধন্যবাদ।